আচ্ছা, এটা আমরা দ্বিতীয় বছর না ধরে অন্য একটা বিনিয়োগ প্রকল্প ধরি, ঠিক আছে? তার মানে আমাদের প্রথম বছরে একটা বিনিয়োগ করেছিলাম 500 টাকার, সেটা আমাদের রিটার্ন আসছে কত? 600 টাকা হয়েছে, ঠিক আছে? এখন আরেকটা বিনিয়োগ প্রকল্প নিলাম, ঠিক আছে? সেইটা 500 টাকা এবং সেইটা আমার রিটার্ন দিল, ধরো পরের বছর রিটার্ন দেবে 580 টাকা। এটা আগের বার রিটার্ন দিয়েছিল 600 টাকা, এইবার আমরা ধরলাম কত? 580 টাকা। কেন ধরলাম? কারণ আমরা যখন বিনিয়োগ বাড়াতে থাকব তখন মূলধনের প্রান্তিক দক্ষতা ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে? কারণ বিনিয়োগের সাথে সাথে আরও অনেক কিছু চেঞ্জ করা লাগে, সেগুলো যদি চেঞ্জ না করি তাহলে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা ধীরে ধীরে কমতে থাকবে। এটা কমবে, এটা স্বাভাবিক। মনে করো যে তোমার একটা তারের কোম্পানি আছে, সেখানে তুমি প্রথম বছর যে বিনিয়োগ করেছিলে তার দ্বারা 20% প্রফিট পেয়েছো, ঠিক আছে? মানে 20% রিটার্ন আসছে, তার মানে তোমার মূলধন কত হারে বৃদ্ধি পাইছে? 20% হারে বৃদ্ধি পাইছে। তো এমন কি হবে যে তুমি যত বিনিয়োগ করবা ততই তোমার বাড়তে থাকবে? তাহলে পৃথিবীতে আর কোনো তারের কোম্পানি দরকার ছিল না, একটা তারের কোম্পানি সারা পৃথিবীর সমস্ত তার সাপ্লাই দিতে পারত। আসলে বিষয়টা হয় কি, যখন তুমি বিনিয়োগ একের পর এক বাড়াতে থাকবা তখন যে রিটার্ন তোমার আসতো শুরুতে, সেই রিটার্নটাও ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে? এই জন্য তুমি বিনিয়োগ করলে প্রথমবার 600 পাইছো, পরের বার যে 600 পাবা এমনটা না। হয়তো বিশেষ বিশেষ ক্ষেত্রে একই রকম থাকতে পারে, তবে ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে কমতে থাকে। তাহলে 500 কত হয়েছে পরের বছর? 580। তাহলে ওই সূত্রে ফেললে কেমন হয়? C0 = R1/1 + R। তাহলে C0 মানে কত? 500 = R1 = 580/1 + R। তাহলে এইটা এর সাথে গুণ হয়ে গেল, 500 + 500 R = 580। তাহলে R = 500 ওপারে যে বিয়োগ হয় এই 580-র সাথে থাকে কত? 80। আর এই 500 আর এই 500 এপারে চলে যায়, তাহলে R = আসলে কত হয়? এটা হয় হচ্ছে 80/500 = 1.16 = 16%। তাহলে দ্বিতীয় বছর আমার এমইসি কত আসলো? 16%। মানে দ্বিতীয় বছর এমইসি কমে গেল। এখন এটা যদি এমইআই হতো তাহলে কি হতো? দেখো, এমইআইতে আমরা বলেছি এক্ষেত্রে মূলধনের যোগান দাম পরিবর্তনশীল। তার মানে এই একই উদাহরণ নিয়ে যদি আমরা প্রথম প্রকল্পে আমরা 500 টাকা থেকে রিটার্ন পেয়েছিলাম 600 টাকা, এখন দ্বিতীয় প্রকল্পে যে মূলধনের যোগান দাম 500 ছিল, এইটা আমরা পরিবর্তনশীল ধরছি যখন আমরা বলছি মূলধনের বিনিয়োগের প্রান্তিক দক্ষতা। তো সেক্ষেত্রে আমার আসলে কেসও এরকম হয় যে যখন ধরো এই বছর তুমি 10 কোটি টাকা বিনিয়োগ করেছো, পরের বছরে যে 10 কোটি টাকা বিনিয়োগ করবা এমন তো না। একই রকম প্রকল্প করার জন্য তোমার 10 কোটির বেশিও লাগতে পারে, 10 কোটির কমও লাগতে পারে। এইটাই আসলে যুক্তিযুক্ত। এক্ষেত্রে বলা হয় এমইসি এর চেয়ে এমইআই বেশি গুরুত্বপূর্ণ এবং যুক্তিশীল, ঠিক আছে? কারণ মূলধনের যোগান দাম আসলে স্থির থাকে না, এটা পরিবর্তন হয়। এই জন্যই আমরা পরিবর্তনশীল ধরেছি। তাহলে এইটা ধরো 500 না ধরে এখন আমরা ধরবো কত? 520। মানে পরের বছর সেম প্রকল্পের জন্য আমার খরচ হচ্ছে কত? 520, যেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি কত? 580। তাহলে একই সূত্রে ফেলে দিলে যোগান দাম হবে এখন কত? 520। তাহলে 520 ওপারে যে 580-র সাথে বিয়োগ হয়, বিয়োগ হলে কত হয়? 80 থেকে 20 বিয়োগ করলে এটা থাকে কত? 60। আর আমরা ভাগ দিব এখন কত? এইটা তো এখন আমাদের 520। তাহলে 520 দেখো একটু বিস্তারিত করি। 520 R = এই 520 ওপারে যে 580-র সাথে বিয়োগ করলে 60, R = 60/520। তাহলে 60/520 = কত? 0.115, মানে হচ্ছে 0.12 = 12%। তাহলে আমাদের মূলধনের বিনিয়োগের প্রান্তিক দক্ষতা কত আসলো? 12%। তাহলে দেখো অলরেডি আমরা আমাদের পার্থক্য শেখা হয়ে গেছে। সেটা কি? তাহলে বিনিয়োগের প্রান্তিক দক্ষতায় আমাদের মূলধনের যোগান দাম পরিবর্তনশীল হচ্ছে, আর মূলধনের প্রান্তিক দক্ষতায় আমাদের যোগান দাম স্থির থাকছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। তাহলে আমরা বাকি পার্থক্যগুলো একটু শর্টকাটে দেখে ফেলি। সেটা হচ্ছে
বিনিয়োগের প্রান্তিক দক্ষতা দ্রুত হারে কমে, আর মূলধনের প্রান্তিক দক্ষতা বিনিয়োগের প্রান্তিক দক্ষতা থেকে ধীরে ধীরে কমে, কারণ এটা 20 থেকে 12-তে আসছে আর এটা 20 থেকে 16-তে আসছে। এইটা বেশি কমার কারণ কি? এখানে দুইটা জিনিস পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে এইটা 500 থেকে কত হয়েছে 520, আবার রিটার্নও পরিবর্তন হয়েছে। রিটার্ন আমার প্রথম বছরে আসছিল কত 600, দ্বিতীয় বছরে দ্বিতীয় প্রকল্পে রিটার্ন কত 580। তার মানে আমার রিটার্নও কমে গেছে, আবার আমার খরচও বেড়ে গেছে। তার মানে এখানে লবও কমেছে, আবার হরও বেড়েছে। সুতরাং আমার রেজাল্টটা অনেক ছোট চলে আসছে। আর মূলধনের প্রান্তিক দক্ষতায় কি হচ্ছে? এইটাই স্থির থাকছে, শুধুমাত্র রিটার্নটা কমতেছে। তো উভয় ক্ষেত্রেই আমাদের প্রান্তিক দক্ষতা বিনিয়োগ বাড়ানোর সাথে সাথে কমতে থাকবে, কিন্তু এখানে কম হারে কমবে আর এখানে বেশি হারে কমবে। তো এখানে মূল্যবান কথা হচ্ছে এই যে এইটার পার্থক্য 4 মার্কের প্রশ্ন হিসাবে 2020 সালেও এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সামষ্টিক অর্থনীতিতে। কিন্তু মূল্যবান কথা হচ্ছে অঙ্কে কখনোই এই দুইটাকে আলাদা করে দিবে না, যে এমইসি বের করো বা এমইআই বের করো, এরকম না। সবসময় মনে করবে এমইসিও যা এমইআইও তাই। কারণ 500 টাকা দিয়ে যদি মূলধন দিয়ে শুরু হয় তাহলে রিটার্ন আলাদা আলাদা করে দিবে, কিন্তু মূলধনের যোগান দাম স্থির রাখবে। যেমন মনে করো 500 টাকা বিনিয়োগ করা হয়েছিল, প্রথম বছর রিটার্ন পাইছি 100 টাকা, দ্বিতীয় বছর 80 টাকা, দ্বিতীয় বছর কত 80 টাকা, আর এটা মনে করো মূলধন। এই রকম অঙ্ক দিবে যদি 2 বছর হয়। সেক্ষেত্রে মূলধন প্রথম বছরে রিটার্ন আসলে 100 টাকা, দ্বিতীয় বছরের জন্য কি 500 পরিবর্তন হয়ে অন্য কিছু হবে? না, এরকম কোনো অঙ্ক তোমাদের আসবে না। সুতরাং আমরা শুধু এইটা সংজ্ঞাগতভাবেই পড়ব, আর যখন অঙ্ক করব তখন এইগুলো নিয়ে কনফিউজড হব না, তখন বুঝবো যে এমইসিও যা এমইআইও তাই। এখন আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন এর আগে অঙ্ক বের করলাম তখন প্রথম বছরে মূলধন ধরেছিলাম 500, আর দ্বিতীয় বছরে প্রত্যাশিত আয় ধরেছিলাম কত? এই 100 যোগ করে 600 ধরেছিলাম। ঠিক আছে, 600 দিয়ে অঙ্কটা করেছিলাম। তো তোমাদের বলে রাখি, যখন 1 বছরের রিটার্ন আসবে তখন আসলে প্রত্যাশিত আয়টা মূলধনের সাথে যোগ করে বসানো হচ্ছে। ঠিক আছে, তার মানে এই বছর না থাকলে প্রথম বছরে প্রত্যাশিত আয় আমি লিখতাম কত? এই 100 যোগ 500 600। ঠিক আছে, আর যখন 1 বছরের অধিক হচ্ছে তখন সেটা কত হচ্ছে? ওই প্রত্যাশিত আয়টা আলাদা করে লেখা হচ্ছে, মানে 600 বিয়োগ 500, তাহলে কত? নিট আয় কত? 100। দ্বিতীয় বছরে কত ধরেছিলাম? 80। কেন? কারণ 1 বছর হলে সেটা আমরা ঐকিক নিয়মেই করে ফেলতে পারছি, আর দ্বিতীয় বছর হলে ওইটাই সূত্রে ফেলা লাগছে। ঠিক আছে, তো তোমরা আবার অঙ্ক করতে যে কনফিউজড হতে পারো যে প্রথম বছরেই প্রত্যাশিত আয় 600 দেওয়া আছে 500 থেকে, তো ওইটা 600 বসাবা নাকি বিয়োগ করে বসাবা? আসলে 1 বছর থাকলে ওই প্রত্যাশিত আয়টা যেটা আছে সেটাই মূলধনের এটার চেয়ে বেশি হবে, মানে 500 হলে সেটা 500-র চেয়ে বেশি হবে। আর যদি 2 বছর থাকে তাহলে দেখবে দুইটাই এই মূলধনের চেয়ে ছোট হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এটা নিট প্রত্যাশিত আয় যেটা মূলধন থেকে বিনিয়োগ করে বসানো হচ্ছে সেটা বসাই। ঠিক আছে, তাহলে এটাও ক্লিয়ার করে দিলাম। এখন এখানে আরেকটা বিষয় থাকছে, সেটা হচ্ছে আইআরআরও যখন দিবে তখনও আমরা এই একই সূত্র ব্যবহার করব। তার মানে এমইসি, এমইআই, আইআরআর এই 3টা দিলেই আমরা এই একই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করব। কারণ এই দুইটা মূলত একই জিনিস, বিনিয়োগের প্রান্তিক দক্ষতা আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর দুইটা একই জিনিস। তো তারপরেও যখন অঙ্ক আসবে, আর এইটা একটু আলাদা, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের একই সূত্র প্রয়োগ হবে। দ্যাটস অল ফর টুডে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে আমি আইআরআর এবং এনপিভি নিয়ে আলোচনা করব। তারপরে ক্লাসে কিছু অঙ্ক থাকবে, তারপরে কিছু প্রশ্নের সাজেশন দিয়ে আমি বিনিয়োগ অধ্যায় শেষ করব। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।